যে মার্চ এবং এপ্রিলে দেশে খুন হয়েছে 605 জন। সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের 100 দিনের কর্মসূচির মূল্যায়ন করে টিএবি বলছে যে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা উদ্বেগের বিষয়গুলো দেখছেন এবং সারা দেশে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রায় 3,500 নারী ও শিশু নির্যাতনের তথ্য দিয়েছেন 2 মাসে। ধর্ষণের শিকার 102 জন বলছেন, গণধর্ষণ আছে 36 এবং ধর্ষণের শিকার শিশু হচ্ছে 71 2 মাসে। এই সব কিছু মিলে আমাদের সমাজের সার্বিক যে একটা অপরাধের এক ধরনের পরিবেশ আমরা দেখছি, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বিশ্লেষণ করবেন? সরকারকে ওয়ে ফরওয়ার্ড কি দিবেন আসলে? এটা আমাকেও দিতে পারেন প্রথমে, প্লিজ আপনি বলেন। শোনেন, এটা হলো আপনার এই যে কথাগুলো আপনি আনলেন, এই খুন আর রাজনীতি, এটার দুইটা দিক। এইটার নৈতিক দিক আছে, এটার মানবিক দিক আছে, এটার রাজনৈতিক দিক আছে, সামাজিক অবক্ষয় আছে, তারপরে আপনার যে মাদকাসক্ত হয়, এই বিভিন্ন বিষয় এখানে সম্পৃক্ত। তবে আপনি দেখবেন যে রাজনীতির নামে যে কিছু খুন হয় না তা কিন্তু না। রাজনীতির নামে হলো কি প্রভাব প্রতিপত্তি নিয়ে, 1 নম্বর। আর 2 নম্বর হলো, আমি কোনো দলের বিরুদ্ধে বলা নয়, এটা হইল আপনার প্রভাব প্রতিপত্তি নিয়ে সবসময় ব্যস্ত থাকে রাজনৈতিকভাবে যে দলটা ক্ষমতায় থাকে। আর এর বাইরে যে খুনগুলো আছে, অনেক কারণে খুন হয়। আপনি যদি মনে করেন মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে খুন হয়, 2 পক্ষের মধ্যে খুন হয়। তারপরে আপনি আসেন প্রভাব প্রতিপত্তি নিয়ে খুন হয়, পাওনা দানা লেনদেন নিয়ে খুন হয়, বিভিন্ন বিষয় আছে। আবার বিরোধী দলের রাজনীতি খুনের সেটা রাজনীতির সাথে সম্পর্ক। এখন রাজনীতির যে খুনটা, সেটা রাজনৈতিক খুন হচ্ছে। আপনি দেখেন একটা দলের ভিতরে কত খুনাখুনি হচ্ছে, দলের ভিতরে দলীয় প্রভাব নিয়ে। এইটার কারণটা কি? এটার কারণ হলো মানুষের যে নৈতিক অবক্ষয়। আর মানুষ হয়ে গেছে এখন এম্বিশাস। আপনি ঘুরে ফিরে দেখবেন সবাই এম্বিশাস। এমন কোনো ফিল্ড নাই যে ফিল্ডে মানুষ এম্বিশাস না। আপনি যদি মনে করেন, ফর এক্সাম্পল আমি রাজনীতিতে আসি, ধরেন কামাল ভাই একটা পত্রিকায় চাকরি করে, আমি একটা ওকালতি করে খাই, আপনি এখানে চাকরি করেন। এই আচ্ছা, আপনি আমাকে বলেন কামাল ভাইকে না চেনে কে বাংলাদেশে? পরিচিতি যদি খ্যাতির ধরেন, আপনি খ্যাতি যদি ধরেন, আপনার খ্যাতি যথেষ্ট, রাস্তায় গেলে মানুষ সালাম টালাম দেয়, এটি তো খ্যাতি মানুষের। তারপরেও যদি মনে করেন আপনি এমপি হতে চান, কিংবা আপনি উপজেলা চেয়ারম্যান হতে চান, এমপি হতে চাইলে আপনি 9টা 5টা বা সারাদিন অধিবেশনে যে টাইম দেবেন, কয় টাকা বেতন পাবেন? তারপরে মানুষ সেখানে যাওয়ার জন্য মরিয়া কেন? আপনি বিষয়টাকে ভাবতে হবে, মরিয়া কেন? আপনি শুধুমাত্র টাইম ব্যয় করবেন ওখানে একেবারে অনেস্ট থেকে, সেজন্য কেউ টাইম ব্যয় করবে? আমার মনে হয় না, সেজন্য কেউ টাইম ব্যয় করবে না। আর আমরা সেই রাজনীতিতে ইনফ্যাক্ট নাই। যেমন ধরেন, আপনি সম্প্রতি যে রামিসা হত্যা হইল, রামিসা হত্যা কোনো রাজনৈতিক খুন না, এটা বোঝা যাচ্ছে কোনো রাজনৈতিক খুন না। কিন্তু রামিসা হত্যার হওয়ার পর আমরা কিন্তু মাত্র 19 দিনে পুলিশ রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, যা কিছু বলেন সব রিপোর্ট দিয়ে 18টা সাক্ষীর মধ্যে 16টা শুনানি করে আপনি তার মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। এই যে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে কি বলল রামিসার বাপ বললেন কি, যে আপনি প্রধানমন্ত্রীর দেয়া যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমের ভিতরে রায় পাইয়া খুশি হয়েছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী 24শে মে বলছিল যে এটা আগামী 7 থেকে 8 দিনের মধ্যে এটার রায় পর্যন্ত চলে যাবে। এই যে এটা কিন্তু নির্বাহী বিভাগের কথা, এবং সেই নির্বাহী বিভাগের বেঁধে দেওয়া টাইমের ভিতরে কিন্তু আলটিমেটলি রায়টা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কি বোঝা যায়? আমার দেশে তো মামলাই একটা না, মামলা এরকম শত শত হাজার হাজার। আপনি যদি জানেন, কোর্ট কাছারিতে ঘুরে দেখবেন, ধরেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বলল যে এই নিম্ন আদালতের একটা অর্ডার নিয়ে আসলো এখানে, সুপ্রিম কোর্ট বলে দিল এই মামলাটা আগামী 6 মাসের মধ্যে নিম্ন আদালতে নিষ্পত্তি করতে হবে। এরকম ডাইরেকশন পান না? বহু ডাইরেকশন দেয়, কিন্তু সেই ডাইরেকশন মোতাবেক 6 মাস তো দূরের কথা, 6 বছর সেই মামলা শেষ হয় না। তাহলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে ডাইরেকশনটা, নিম্ন আদালত 6 মাসের মধ্যে নিষ্পত্তি না করতে পারা মানে হচ্ছে আদালত অবমাননা হয়ে গেল। কিন্তু আপনি কি শুনছেন যে সে কারণে কোনো আদালতে কাউকে ডেকে যে সুপ্রিম কোর্টের অর্ডার মানলো না কেন নিম্ন আদালত কখনো ডাকা হয় না? কেন বলছি আমি?
ওটা সবচেয়ে বড় অর্ডার, সেটাও মানতেছে না, কিছু কিছু হয় না। কিন্তু নির্বাহী আদেশে নির্বাহী যে টাইমটা বেঁধে দিল, সেই ফ্রেমের মধ্যে যখন রায়টা হয়ে যায় তখন বোঝা যাচ্ছে যে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে বিচার বিভাগ আছে। এখন আপনি রাজনৈতিক কর্মীরা যদি কখনো মনে করে এটা, যেমন আপনি কেন বলছি কথাটাকে, এই কোর্টটাকে যদি নির্বাহী বিভাগের ভিতরে রাইখে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কি হয়, এই দলের যে নেতা কর্মী বাইরে যারা কাজ করে রাজনৈতিক কর্মকাণ্ড নামে, যে খুন বলেন, মব বলেন, যা কিছু বলেন, তার তার কিঞ্চিত সেফটি এবং অনেকখানি সেফটি তারা চিন্তা করতে পারে। কেন পারে? যেহেতু তাদের দলের যারা আছে সেই দলের নেতৃত্বের কাছে, দলের নেতৃত্বে যারা ক্ষমতায় আছে সেই নির্বাহী বিভাগের অধীনস্থ, এবং সে অধীনস্থ রাখার জন্য কেন রাখছে সেটা এখন আমি একটা ধারণা দিলাম আপনাকে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা বিচার বিভাগের যে স্বাধীনতা চাইলাম, সেই স্বাধীনতা কিন্তু বহু আন্দোলন করার পর ফাইনালি শেখ হাসিনা বলেন করেন নাই, এই XYZ বিভিন্ন গভর্নমেন্ট গেছেন, খালেদা জিয়ার গভর্নমেন্ট গেছেন করেন নাই, ইউনূস সাহেব আইসা একটা ইয়ে করলো, বিচার বিভাগের জন্য পৃথক একটা সচিবালয় করলো। সেই সচিবালয়টা কিন্তু আবার আজকের ক্ষমতাসীন দল এসে সেটাকে বিলুপ্ত করে দিল। তার মানে বিচার বিভাগটাকে আপনি নির্বাহী বিভাগের অধীনে নিয়ে গেলেন। আর নির্বাহী বিভাগ মানেই একটা দলীয় সরকার। তার কর্মীরা যখন মাঠে থাকবে, তারা যদি তাদের কিছু কিন্তু একটা ধারণা জন্মায় যে হ্যাঁ, আমাদের নির্বাহী বিভাগের অধীনে যখন বিচার বিভাগ আছে, তখন আমরা এটাকে কিছু রেহাই পাবো। কেন বলছি, আরো একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আমি আবারও আপনার কাছে আসি একটু, ঠিক আছে, আপনার আপনিও কি তাই মনে করেন যে নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করছে বিচার বিভাগকে, এবং দেশের সার্বিক যে আমি যে কিছু তথ্য দিলাম, সেই তথ্যগুলো রামিসা হত্যাকাণ্ড রায় এবং 2 মাসের খুনোখুনির যে চিত্র, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র, অপরাধের চিত্র, এরপর 19 দিনে আমরা রামিসা যেমন রায় পেয়েছি, আবার 3 দিন হয়ে গেল নীলফামারীতে এক বৃদ্ধা সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে যাকে আগুন লাগিয়ে দগ্ধ করা হয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করেছেন। 3 দিনেও তার মামলা নেওয়া হয়নি, এমন অভিযোগও আজকে থানা ঘেরাও হয়েছে সৈয়দপুরে। আজকে কালকে না পরশুদিন একটা গ্যাং রেপ হয়েছে মুন্সিগঞ্জে, একটা গ্যাং রেপ হচ্ছে। তারপরে নারায়ণগঞ্জে এক ছিনতাইকারীর ছুরিয়াঘাতে মারা গেছে, লাশ নিয়ে থানা ঘেরা হয়েছে। নানা রকম ঘটনা ঘটতেছে। আমি রাজ্জাকের কথাগুলো একটু সাপ্লিমেন্ট করি। প্রথমে সেটা হচ্ছে, এই যে রামিসা হত্যার স্পিডি ট্রায়াল হলো না, এই স্পিডি ট্রায়ালটা কেন হলো? স্পিডি ট্রায়ালটা হইলো কারণ এখানে প্রাইম মিনিস্টার নিজে ইনভলভ হয়েছেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টার যদি নিজে ইনভলভ না হইতেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজে ইনভলভ না হইতেন, তাইলে এটা স্পিডি ট্রায়াল, এত স্পিডি ট্রায়াল হতো না। ঠিক আছে, যেমন ধরেন এই যে গ্যাং রেপ হলো, এইটার কি স্পিডি ট্রায়াল হবে? হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা রামিসার ধর্ষণ এবং হত্যা যেভাবে সোসাইটিতে রিপার করছে, যেভাবে সোসাইটি ক্লিক করে গেছে, সুতরাং এইটা সবাই ইনভলভ হয়ে গেছে। যেহেতু সবাই ইনভলভ হয়ে গেছে, সেহেতু এইটা স্পিডি ট্রায়াল না হওয়ার কোনো উপায় ছিল না। দেখেন, একটা জিনিস দেখেন, যে সমস্ত হত্যা বা ধর্ষণ মামলার বিচার দ্রুত হয়, সেটার মূল কারণটা হচ্ছে ওই অপরাধের একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়। যখনই মিডিয়া ট্রায়াল হয়ে যায়, তখনই মিডিয়া ট্রায়ালের ফলো আপ হিসেবে আপনার জুডিশিয়াল ট্রায়াল হয়। দেখবেন, যে সমস্ত ধর্ষণ কিংবা হত্যা মিডিয়াতে সেইভাবে আলোচিত হয় না, সেগুলি কিন্তু আপনার দীর্ঘসূত্রতায় পড়ে যায়। যেগুলো মিডিয়াতে এক ধরনের ট্রায়াল হয়ে যায়, তখন কিন্তু এইটা মানে আমাদের লিগাল এক্সপার্টরা বা আমাদের ধরনের আইন প্রণয়নকারী সংস্থা কিংবা জুডিশিয়াল যারা আছেন, তারা এটাকে সিরিয়াসলি নেয়। এখন দেখেন কিভাবে, আমি এই জিনিসটা একটু মানে উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই যে খালেদা জিয়ার প্রথম আমলে আপনার ইয়াসমিন নামে এক মেয়ে নিহত, ধর্ষিতা এবং নিহত হয়েছিল দিনাজপুরে, এবং এইটা আলোচিত। এইটা মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে কিন্তু এইটা দ্রুত বিচার হয়ে গেছে এবং হয়ে গেছে। আচ্ছা, রিমা হত্যা কি কারণে? রিমা একজন সাংবাদিকের মেয়ে, এবং এটা মিডিয়া এটার পিছনে লাগছে, তাড়াতাড়ি বিচার হয়ে ফাঁসি টাসি হয়ে গেছে। 97 সালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক ছাত্র রুবেলের যে হত্যাকাণ্ড, এটা নেতৃত্ব দিয়েছিল তখনকার আমলের এসি আকরাম। সে প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার ছিল ডিবির। ঠিক আছে, এসি আকরাম। কেউই
মনেই করে নাই যে এইটার বিচার হবে, কিন্তু যেহেতু এটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে এবং আমি এটার উপরে একটা কাভার স্টোরি লিখছিলাম চলতি পত্রে, এবং এইটা মিডিয়াতে মারাত্মক শোরগোল হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মেধাবী ছাত্র রুবেলকে এইভাবে হত্যা করা হয়েছে, এবং ঠিকই এসি আকরামের মতো মানে দুর্দান্ত প্রতাপশালী প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত একজন পুলিশ অফিসারকে পর্যন্ত 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কারণ বিষয়টা রিপার্ক করছে সোসাইটিতে, এটা ক্লিক করে গেছে। তাহলে আমরা দেখতেছি, আমরা যদি এটা ক্রোনোলজিক্যালি দেখি তাহলে দেখবো আমরা যে সমস্ত ধর্ষণ কিংবা হত্যা যেগুলো সোসাইটিতে রিপার্ক করে, সোসাইটি যেগুলিতে আন্দোলিত হয়, সেগুলোর বিচার হয় দ্রুত। বাকি যে এই যে হাজার হাজার লাখ লাখ যে সমস্ত মামলা, সেগুলি কিন্তু পেন্ডিং হয়ে বসে আছে। এবং যতক্ষণ না পর্যন্ত মিডিয়া ট্রায়াল হবে, যতক্ষণ না পর্যন্ত একেবারে সরকারের হাইকমান্ড এটার সাথে ইনভলভ না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ভিকটিম তার পরিবার বিচার পায় না। এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এইটা বোঝাই যাচ্ছে যে এখানে এই আমাদের বিচারগুলো হচ্ছে অনেকটাই পলিটিসাইজড। আচ্ছা, এবার আসেন যে নির্বাহী বিভাগ, যে প্রশ্নটা আপনি করলেন, দেখেন জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব করা হয়েছিল, সব প্রস্তাব আমি আই ডো নট এগ্রি উইথ অল দি রিফর্মস, তবে আমি একটা প্রস্তাব মারাত্মকভাবে এটাকে আমি এন্ডোর্স করতে চাই। সেটা হলো যে আপনার সুপ্রিম কোর্টের আপনার থাকবে, আলাদা সচিবালয় থাকবে, এবং সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ প্রক্রিয়াটা হবে একটা পদ্ধতি অনুসরণ করে, যে পদ্ধতিতে এখন হয় সেটা না। কিন্তু সেইটা এই সরকার মানতেছে না, মানে বিএনপি গভর্নমেন্টের মানতেছে না, এবং না মানার কারণটাই হচ্ছে যে আপনার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখার একটা উদ্দেশ্য, এটা বোঝাই যাচ্ছে। আমি একটা কথা প্রায় বলি যে জুডিশিয়ারি এবং পুলিশ যদি ইন্ডিপেন্ডেন্টলি এবং তারা যদি প্রপারলি ফাংশন করতে পারে, তাহলে হাফ অফ দি ব্যাটল ইজ ডান, অর্ধেক ব্যাটল জয় করা হয়ে যায়, মানে সোসাইটি অর্ধেকটা ভালো হয়ে যায়। অপরাধ হবে, পুলিশ তদন্ত করবে, পুলিশ চার্জশিট দিবে, জুডিশিয়ারি প্রপার বিচার করবে ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট এনি ইনফ্লুয়েন্স, উইদাউট এনি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। তাইলে কিন্তু দেখবেন সোসাইটিতে ক্রাইম কমে যাবে, সোসাইটি মানে অনেকটা সুস্থির হয়ে যাবে। কিন্তু আমরা দেখতেছি, দেখেন খুবই দুঃখজনক, এটা বলতেই হয়, সরকারের ভালো কাজ আছে, সেগুলো আসতেছি আমি, সেগুলি দুই একটা তো ভালো কাজ আছেই। দেখেন পুলিশ, একজন ডিআইজি উনি পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলতেছেন যে উনি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী। ঠিক আছে, তার মানে পুলিশ যে পলিটিসাইজড এইটা সরকার মেনে নিছে। অথচ আমরা গত 17 বছরে বারবার বলতেছিলাম যে পুলিশ দলীয়করণ করা হচ্ছে, বেনজিরের উদাহরণ আনছি আমরা, আসাদুজ্জামানের উদাহরণ আনছি, সমস্ত মানে কি পলিটিক্যালাইজ পুলিশ অফিসারদের উদাহরণ টেনে আমরা বলছি যেগুলো কি, কেন পুলিশ আপনার দলীয়করণ হবে। অথচ আপনার একজন ডিআইজি র্যাঙ্কের লোক, সে বলতেছে সে জাতীয়তাবাদী, সেইটা এবং প্রধানমন্ত্রীকে হজম করে ফেললেন। ঠিক আছে, এটা হজম করে ফেললেন। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো হচ্ছে যে অন্যান্য পুলিশ অফিসার তো এই ডিআইজি দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও তো জাতীয়তাবাদী হয়ে যাবে, তাহলে হোল পুলিশ উইল বি পলিটিসাইজড। গেল পুলিশ পলিটিসাইজড। আবার যদি আপনি সুপ্রিম কোর্টের আলাদা সেক্রেটারিয়েট না করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া যদি আপনি যে সংস্কার প্রস্তাবে যেগুলো সেগুলো না করেন, তাহলে তো একই দাঁড়াইলো, তাহলে এটাও তো পলিটিসাইজড হয়ে গেল। তাহলে আপনি কোথায় যাবেন? তাইলে বারবার যে বলতেছি আমরা 5ই আগস্ট হচ্ছে নতুন বন্দোবস্ত, বারবার একই কথা বলতেছি, তো নতুন বন্দোবস্ত এটা কোথায়? আমি ওইখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখি, যে আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যুক্ত হতে রামিজ স্যার সহ বা ক্ষমতার ঊর্ধ্বতনরা বা নির্বাহী বিভাগের কর্তা ব্যক্তিরা যখন যেটা যুক্ত হন ওটা দ্রুত হয়, তাহলে আসিয়া এবং হাদি হত্যাকাণ্ডের পরপরই তো রাষ্ট্রের অনেকগুলো স্টেপ ছিল। আমরা হাদির হত্যাকাণ্ড, এই দুটো নিয়ে এত পিছুটান কেন আপনি দেখছেন? আর একই সঙ্গে আমি আরেকটি আপনাকে আপডেট দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ওসমান হাদির মামলার অধিকতর তদন্ত পর্যন্ত দাখিলের জন্য 17 জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। বারবার দেখেন কতগুলি হত্যাকাণ্ড খুব জটিল। যেমন একটা হচ্ছে আপনার সাগররুনি হত্যাকাণ্ড, আপনি নিশ্চয়ই জানেন। সাগররুনি হত্যাকাণ্ড কতবার, সববার প্রায় 100 বারের মতো ওইগুলি পিছাইছে, 100-র অধিক, কিন্তু এখন পর্যন্ত কোনো কুইল কিনারা করা যাচ্ছে না। হাদি একটা সেন্সিটিভ হত্যাকাণ্ড, অবশ্যই একটা সেন্সিটিভ হত্যাকাণ্ড না, অথচ এটা এত জটিল
এই হত্যাকারীরা ইন্ডিয়াতে আবার এই যে আপনার মমতা ব্যানার্জি কথা বলতেছে, এই বলতেছে, এটার সাথে অমিত শাহ জড়িত, তারপরে এখানকার রাজনৈতিক দল জড়িত, এত জটিল একটা ব্যাপার। এইটা জট খুলতে একটু সময় লাগবে, এইটা এত সোজা না, তাই না? তো কথাটা হচ্ছে যে আমার যে কথাটা সেটা হচ্ছে যে ল উইল টেক ইট ওন কোর্স, তাই না? এইখানে আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দ্বারা মামলা, দেখেন হাদির এই যে রামিসা হত্যা কতদিনে হলো? 19 দিন। 19 দিন না, এইটা সুপার স্পিডি হয়েছে, এটা হাইপার স্পিডি, এত স্পিডি হওয়ার দরকার ছিল না, এটা 1-1.5 মাস কন্টিনিউ করতে পারতো। এটা হয়েছে কি, তাইলে এখন পাবলিকের মধ্যে একটা হবে যে তাহলে এটা কেমন বিচার হলো, 17 দিনে একটা এত বড় একটা এটা 1-1.5 মাস হলে অসুবিধা তো ছিল না, একেবারেই আপনার 17 দিনে করতে হবে, হ্যাঁ তা তো না। তো ফলে এগুলো হয় কি, এগুলো স্বাভাবিক যে নর্মাল যে একটা অ্যাক্টিভিটি সোসাইটির, নর্মাল যে মানে কি বলে যে সোসাইটির যে ডিনামিক্স, সেইটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠে। সব কিছুর একটা স্বাভাবিকতা আছে, সব কিছুর একটা অ্যাবনর্মাল কোনো কিছুই ভালো না, হ্যাঁ। ফলে এগুলো এখন দেখেন, আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি কেন এগুলো হচ্ছে বলেন। এগুলি একটা একাডেমিক ডিসকাশন আমি করতে চাই। আমাদের টক শোগুলো একাডেমিক ডিসকাশনে পছন্দ করে না, হ্যাঁ পছন্দ করেন তারা আপনি বলেন। আমি দেখেন এই যে সোসাইটিতে যে চলতেছে না, এই যে এই অপরাধ প্রবণতা, বিশেষ করে ধর্ষণ, এগুলির পেছনে একটা সাইকো অ্যানালিসিস আছে আমার, ঠিক আছে? এবং শুধু আমি কেন, যে কোনো আপনার মনস্তত্ত্ববিদ তারা আমার সাথে একমত হবেন। সেটা হচ্ছে সোসাইটিতে এই যে আমরা দীর্ঘ 54-55 বছর যে এই দেশটা যে আমরা শাসন করলাম, এই শাসন পদ্ধতিতে এমন কোনো ত্রুটি ছিল, এমন কোনো লুফল ছিল, এমন কোনো ড্রব্যাক ছিল, যে কারণে নাগরিকদের একটা বড় অংশের মধ্যে ডার্ক পার্সোনালিটি গড়ে উঠছে। এটাকে সাইকোলজির ভাষায় বলে ডার্ক পার্সোনালিটি, অন্ধকার। এবং এই ডার্ক পার্সোনালিটি হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ সমাজ বিরোধী একটা সাইকোলজিক্যাল মানে পার্সোনাল ডিসঅর্ডার চলতেছে, ঠিক আছে? এবং এই ডার্ক পার্সোনালিটির একটু মনোযোগ দিলে ভালো হইতো আর কি। আমি এই ডার্ক পার্সোনালিটি কত প্রকারের আছে, কতভাবে এটা হয়। একটা হচ্ছে নার্সিসিজম, ঠিক আছে? এগুলো ডেভেলপ করে গেছে অনেক একটা সোসাইটির একটা বড় অংশের মধ্যে। নার্সিসিজমটা কি? নার্সিসিজমটা আত্মরতি সম্পন্ন, আত্মনিমগ্নতা, অন্যের জিনিসকে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ নিজেকে এত বেশি ভালোবাসা যে অন্যরা আড়াল হয়ে যায়, এটা নার্সিজম। এই নার্সিজমে ভুগতেছে অনেকে। 2 নম্বর হচ্ছে, এটা 4টা আমি প্যারামিটার আছে এই ডার্ক পার্সোনালিটির। 2 নম্বর হচ্ছে ম্যাকিয়াভেলিজম। সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তার একটা বিখ্যাত বই আছে দ্য প্রিন্স। ওখানে উনি মানব চরিত্রে, বিশেষ করে শাসক শ্রেণীর একটা চরিত্র বর্ণনা করছেন, যে শাসক শ্রেণীরা হয় কানিং, ধূর্ত, এবং তারা ম্যানিপুলেট করে, এবং তারা সিনিক্যাল ডিসরিগার্ড টু মরালিটি থাকে, নৈতিকতার প্রতি তাদের একটা ডিসরিগার্ড থাকে, হ্যাঁ তারা নৈতিক হইতে চায় না, হ্যাঁ মরাল হইতে চায় না, এবং সিনিক্যালি নিষ্ঠুরভাবে তারা মরালিটির বিরুদ্ধে থাকে। এটা গেল একটা। আর একটা হচ্ছে সাইকোপ্যাথি। সাইকোপ্যাথিটা কি, এই রোগও কিন্তু ভুগতেছে মানুষ, একটা অংশ। সাইকোপ্যাথিটা হচ্ছে এটা একটা নিউরো স্টেট, যেখানে মানুষের মধ্যে কোনো এমপ্যাথি থাকে না। এমপ্যাথি হচ্ছে যে আপনার ফিলিং, আপনার ইমোশন, আপনার পার্সপেক্টিভটাকে আমি গুরুত্ব দিব না, এটার কোনো মূল্য নেই আমার কাছে। হ্যাঁ, আপনার যে একটা ফিলিং থাকতে পারে, ওই রামিসার যে একটা ফিলিং থাকতে পারে, তার যে চোখের জল, তার যে আর্তনাদ, তার যে শারীরিক যন্ত্রণা, এই যে তার এই যে ফিলিংগুলি, এইটা ওই রেপিস্টের মধ্যে কোনো ক্রিয়া করবে না, তার মধ্যে কোনো এমপ্যাথি নাই, ঠিক আছে? সে একটা কি বলে যে আত্মরতি সম্পন্ন একটা লোক, যার মধ্যে এমপ্যাথি বলতে কিছু নাই। এইটা হচ্ছে সাইকোপ্যাথির একটা লক্ষণ। এবং এই সাইকোপ্যাথরা করে কি, সবসময় একটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের মধ্যে থাকে। সমাজের যে নর্মসগুলো, এই নর্মসের বাইরে থেকে তারা অ্যাক্টিভেট করে। এটা গেল একটা। আর 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যাডিজম। এই যে সেক্স করতেছে না, এই যে রেপ, এটা কিন্তু স্যাডিস্টিক প্লেজার। এটা স্যাডিস্টিক প্লেজার, এটা হচ্ছে আপনার একজন টুইস্টেড পারভার্টেড প্লেজার। এই স্যাডিজম মানে যারা স্যাডিস্ট, তারা মানে কি অন্যকে পেইন দিয়ে আনন্দ পায়, বুঝছেন? স্যাডিস্টরা আপনাকে যন্ত্রণা দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে সে আরাম পাবে। এবং আমাদের
এই যে রেপিস্টরা, এরা 90% স্যাডিস্ট, এবং এই রেপের মধ্য দিয়ে তারা আপনার এক ধরনের স্যাডিস্টিক প্লেজার, এক ধরনের পারভার্টেড টুইস্টেড প্লেজার তারা ভোগ করে। এবং এই যে ফেনোমেনাগুলি যেগুলি আমি বললাম, হ্যাঁ, নার্সিসিজম, ম্যাকিয়াভেলিজম, এমপ্যাথি মানে সাইকোপ্যাথি এবং স্যাডিজম, এগুলো এক সমাজের একটা শ্রেণীর মধ্যে এমনভাবে ইনজেক্টেড হয়েছে, এমনভাবে তারা এইগুলো তারা কি বলে যে তাদের চরিত্রের মধ্যে ঢুকে গেছে যে সমাজে আপনার রেপ হবেই, সমাজে মানে কি বলে হত্যা হবেই, নিষ্ঠুর হত্যা হবে। কারণ মানে এই যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই নিষ্ঠুরতা এদের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক, অন্যতম বৈশিষ্ট্য, এগুলো হবেই। ফলে এইটা এখন আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নাই, এইটা আর জুডিশিয়ারের হাতে নাই, এইটা আর পলিটিশিয়ানদের হাতে নাই। এন্টায়ার যে সিনারিওটা, এইটা চলে গেছে আপনার সাইকোলজিস্টদের কাছে, এটা চলে গেছে আমাদের সোশ্যাল সায়েন্টিস্টদের মধ্যে, চলে গেছে, এইটা গেছে আমাদের একাডেমিশিয়ানদের মধ্যে। এখন আমাদের ভাবতে হবে, এটা কি সমাজ বিজ্ঞানের সংকট? বলছি আমি, সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, একাডেমিশিয়ানরা ভাববে যে আসলে এই যে মানুষের চরিত্রের যে ডিজেনারেশন, এই যে অধঃপতন, এই যে নৈতিক স্খলন, এইটা কিভাবে রিপেয়ার করা যায়। এইটা আমরা 54 বছর ধরে এটা করছি, হ্যাঁ, করে এই জায়গায় আসছি। এবং গত ইউনুসের সরকারের সময় এটা জাম করছে। এইটা আগে ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে কি বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা আগাচ্ছিল। ইউনুসের সরকার এটা জিওমেট্রিক প্রোগ্রেশন হয়েছে, লাফায় লাফায় এটাই হয়েছে। হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন পার্থক্য আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা স্লো, আর জিওমেট্রিক প্রোগ্রেশনটা খুবই স্পিডি। এই 18 মাসে লাভ দিতে দিতে এমন এক জায়গায় আসছে, এই দেখেন এখন সব জায়গায় ধর্ষণ, সব জায়গায় হত্যা। ছিল কিন্তু এরকম তো ছিল না, তাই না? এই যে আপনি যে হিসাবটা দিলেন যে কত 2 মাসে 600, এটা কিন্তু 17 বছরে এই রেশিওতে হয় নাই, ঠিক আছে? 2 মাসে 600 এটা হয় নাই কিন্তু, হ্যাঁ। তো ফলে এই যে হচ্ছে, এইগুলি নিয়ে আমাদের শাসক শ্রেণীকে ভাবতে হবে যে তারা একা শাসন করতে পারবে না। এখন আর শাসনটা তাদের একার হাতে আর নাই, শাসনটা এখন চলে গেছে আপনার একাডেমিশিয়ানদের হাতে, সোশ্যাল সায়েন্টিস্টদের কাছে, সমাজ বিজ্ঞানীদের কাছে। এই সমাজটাকে পলিটিক্স দিয়ে রিপেয়ার করা যাবে না, অ্যাবসার্ড ব্যাপার। কিভাবে হবে? এইটাকে করতে হবে সমাজ বিজ্ঞানের আলোকে, মানুষের মেন্টাল থেরাপি দিতে হবে। সমাজ বিজ্ঞানের আলোকে তো রাষ্ট্রবিজ্ঞান পরিচালিত হয়। কিসের আমাদের রাষ্ট্র? শুনেন, আমাদের দেশের, আমি একটা জিনিস এই যে বলি না যে আমাদের দেশে রাজনীতিবিদ হওয়া খুব সহজ, এর চেয়ে সহজ কাজ আর নাই। আমি একটু বলি, এত সহজ। আমি আবার আপনার কাছে আসি, একটু আবেনারাত দেখে আপনার কাছে যেতে চাই যে আসলে সমাজ কি রাজনীতিবিদরা চালাতে পারছেন না? সমাজের এই অধঃপতনে কি রাজনীতিবিদদের কি শুধু দায় দিব? কামাল ভাই যে কতগুলো কথা বললো সেগুলো তো ঠিকই আছে, সেগুলো হইলো আপনার এটা হইলো কি, এটা নিয়ে গবেষণা করে সেই মোতাবেক কাজ করে একটা বিরাট পরিকল্পনা নেয়া টু রুইন দ্য ব্যাড অ্যাক্টিভিটিস। কিন্তু আমি তো সেই পর্যন্ত বসে থাকতে পারতেছি না। এটা একটা বিরাট 54 বছর কিন্তু গেছে কি আমার কাটতে হয় নাই তো। কারণ এই যে মামলাটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আপনি নিশ্চিত থাকেন এটা রাজনৈতিক পরিস্থিতি বেসামাল হবার কারণে নির্বাহী বিভাগ এই ডাইরেকশনটা আসছে, এবং নির্বাহী বিভাগ এই চাপটা দিছে, বিচার বিভাগ ফলো করতে বাধ্য। কারণ বিচার বিভাগ কনফার্ম করছে, বিচার বিভাগ নিশ্চিত যে আমরা নির্বাহী বিভাগের অধীনে আছি, ফলো করতে হবে। নিয়োগকর্তা তারা সেটা এস্টাবলিশ করছে একেবারে এই আপনার যে কি পৃথক সচিবালয়টাকে বিলুপ্ত করে দিয়ে। একটা জিনিস হয় নাই এতদিন ভিন্ন কথা, হওয়ার পর বিলুপ্ত করে দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝাই দিচ্ছেন বিচার বিভাগ আমার অধীনে। কি কারণে মনে হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি বেসামাল বইলেই তো এটার সিদ্ধান্ত নিছে যে আমরা 7 দিনের মধ্যে ট্রায়াল দিব, আমরা 15 দিনের মধ্যে বিচার করব। রামিসারে নিয়ে বেসামাল হয়েছে না পরিস্থিতি, আন্দোলন হয়েছে না প্রচুর। ওই যে মিডিয়া ট্রায়াল যেটা বললো, সেটা তো সামাজিক পরিস্থিতি, সেটা কি রাজনৈতিক? হ্যাঁ, মিডিয়া ট্রায়াল আসছে তো, এটা রামিসার বিচার চাইছে, রামিসার এটা নিয়ে তুমি ওইটাকেই বলে মিডিয়া ট্রায়াল। শুধু প্রথম আসছে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে, আইসা বলল নির্বাহী ট্রায়াল। নির্বাহী ট্রায়ালটা কি, এতদিনের মধ্যে আমরা বিচার করব। তারপরে হাইকোর্টের জাজমেন্ট হয়ে গেছে ইন অ্যাডভান্স। কিভাবে সেটা বলি, আপনি যখন এটা সংসদীয় ট্রায়াল দিলেন, সংসদীয় ট্রায়ালটা কোনটা? রামিসার জন্য আপনি শোক প্রস্তাব নিছেন। এই যে শোক প্রস্তাবটা নিলেন, এটার মানে হচ্ছে নেক্সট কিন্তু হাইকোর্টের ধাপ। তার মানে আপনি কনফার্ম করে দিচ্ছেন। আপনি কি মনে করেন হাইকোর্টের জাজমেন্ট চেঞ্জ হবে? আমি তো আশা করি না। আমি বলবেন আপনি আগাম বলেন কেমনে? আপনি তো আগাম সংসদের প্রস্তাব নিয়ে নিলেন,
শোক প্রস্তাবে চলে গেলেন। তার মানে মিডিয়া শোক প্রস্তাবে তো নিহত হয়েছে সেটা বুঝলাম, তো সে তো মারা গেছে। এখন তার মিডিয়াটা একটা বিচার হয়ে গেছে, বিচার পর হাইকোর্টে যাবে, তারপর যখন সংসদে প্রস্তাবটা আনলেন, এটা তো ইনফ্লুয়েন্স করে। আই মিন দ্যাট, যে সেখান থেকে বেরোতে পারবে কিনা। আপনি তো বিচার বিভাগের মতো থাকবে, আপনি এটার জন্য আলাদা একটা বেঞ্চ করছেন। না, আমি একটু বলি, নিহত যে হয়েছে এইটা তো ওপেন ট্রুথ, তাই না? Yes. সেই জন্য এটা সেটা ঠিক আছে তো, যেহেতু সবার প্রতি দৃষ্টি আমাদের এরকম নিহত কয়টা নেই সংসদে? এটা চাঞ্চল্য সৃষ্টিকারী। এটাই তো, আপনি শারমিনের মতো আনা হয় নাই, যদি আপনি এইভাবে আসে নাই। আপনি যদি এই যে আমরা এই যে ট্রায়ালের কথাটা বললাম, আপনি যদি টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পর যদি ওই টাইমের মধ্যে হয়, তাহলে আমি হাদি হত্যার জন্য একটা টাইম ফ্রেম করে দিই, আমরা 24 আগস্টে হত্যার জন্য দিই, পুলিশ হত্যা যে হয়েছে সেটার জন্য টাইম ফ্রেম করে দিই। এগুলোর সাক্ষী তো সব বাংলাদেশে আছে। তো আমরা সেইখানে টাইম ফ্রেমটা দিচ্ছি না কেন, পার্টিকুলার এইটাই কেন দিলাম? আবার যদি আপনি যেটা বলেন বিচারের কথা, এই যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, আদৌ কি বিচার হয়েছে? বঙ্গবন্ধু হত্যার কি বিচার হয়েছে? যে বঙ্গবন্ধুকে গুলি করছে তার বিচারটা হয়েছে, কিন্তু তারপরে আইনমন্ত্রী কি বলছিল, যে যারা ষড়যন্ত্রকারী তাদের ব্যাপারে কমিশন গঠন করা হবে। তার মানে ষড়যন্ত্রকারীটা তখনও পাওয়া যায় নাই। আপনি যখন একটা ক্রিমিনাল কেস করবেন, সেই ক্রিমিনাল কেস করার পরে যদি আপনি কিলারকে পাওয়া যায়, তাহলে ষড়যন্ত্রকারীকে অবশ্যই পাওয়া যাবে। সেই ষড়যন্ত্রকারীর নামটা পর্যন্ত আমরা পাই নাই, তাহলে আপনি বিচার করলেন কার? যে গুলি মারছে। ষড়যন্ত্রকারী তো গুলি মারে না, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে। তা আপনি যাকে বিচারটা করে যাকে ঝুলাই দিলেন, তাহলে তো আপনি খুনির বিচারটা করলেন যে ডাইরেক্ট কিল করলো, কিন্তু ষড়যন্ত্রকারী কোথায়? তাহলে আপনি যদি এইটাকে এই যে আজকে 19 দিনের যে ট্রায়াল, এই 19 দিনের ভিতরে কি হয়েছে? পুলিশ রিপোর্ট হয়েছে, ডিএনএ রিপোর্ট হয়েছে, তারপরে চার্জ ফ্রেম হয়েছে, তারপরে সাক্ষী শুরু হয়েছে, 18টার মধ্যে 16টা সাক্ষী নিয়েছেন, তারপরে বিচার করছেন। মানে যেটা কামাল ভাই বলল, এটা তো আমরা খুশি যে আপনি বিচার দিচ্ছেন, কিন্তু এটা এত দ্রুত না করলেও চলতো। এটা তো 2 মাস 3 মাস টাইম যেত, তাতেই বা কি হইতো? সেই কারণে আমরা বলতেছি যে এই একটা জায়গা, উনি তো পুলিশ আর নির্বাহী বিভাগ দুইটা, পুলিশ আর বিচার বিভাগ দুইটা বলছে, আমি একটা জায়গায় থাকি, খালি বিচার বিভাগটা আপনি আজকে স্বাধীন করেন, পৃথক সচিবালয় করে দেখেন, তাহলে সবার কিন্তু লাস্ট স্টেশনটা হয়ে যাবে বিচার বিভাগ। সেখানে যদি পুলিশ তালবাহানা করেও, বিচার বিভাগ কিন্তু সেটাকে আবার তার অ্যাকশন নিয়ে তার মতো সে চালাই যেতে পারবে। সুতরাং আপনি কবে সংস্কার করবেন, কবে সংশোধন করবেন, আমাদের জানার দরকার নাই। আমরা এই ফোরামে জানাচ্ছি, দেশবাসীর জন্য আমরা এই সরকারের কাছে বিচার বিভাগটার যে পৃথক সচিবালয় যেভাবে হয়েছিল, সেই বিচার বিভাগটা অন্তত আলাদা করে দেন এবং বিচার বিভাগটাকে পৃথকভাবে চলতে দেন। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ি, যে আমাদের লাস্ট ভরসার জায়গাটা যাতে আমরা চাই, যে ওখানে গিয়ে যাতে আমরা বুঝি যে এইখানে কোনো রাজনৈতিক কোনো প্রেশার নাই, রাজনৈতিক কোনো প্রেশার, শুধু আমরা একটা প্ল্যাটফর্ম এই জাতিকে দেন, তাহলে তো আমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না। আর আপনি নিজে যদি ট্রান্সপারেন্ট থাকেন, তাহলে তো আপনার কোনো অসুবিধা নাই, 1 নম্বর। 2 নম্বর আসেন, আরেকটা কথা বলি, আমরা যে মানুষকে এই যে অনেকে বলে যে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলবেন একটা এই ধর্ষণকারীকে। আচ্ছা, আপনি মনে করেন, আমি লেবাননে কয়েকদিন আগে দেখছি, ছবিতে দেখাইছে, একটা ধর্ষণকারীরা আনছে, সে উল্টা করে শোয়াইলো, সে মারা যাবে সে জানে, তারপর তার পিঠে গোল চিহ্ন দিয়ে দিল ডাক্তার, এবং আর্মি 2টো গুলি মারলো। আপনি কল্পনা করেন, যে ধর্ষণকারী সে কিন্তু জানে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তারপরে যখন করে, হয় সে স্যাডিস্ট নয় সাইকোপ্যাথিক, এই যে কথাটা বলছে, তাহলে জানে যে আমি খুন করলে মৃত্যুদণ্ড, তারপর সে করতেছে। এখন আসেন, লোকটা স্বাভাবিক না। আবার সরকারিভাবে বেতনভুক্ত কর্মচারী, যিনি এটাকে পবিত্র দায়িত্ব মনে করে 2 রাউন্ড গুলি মারতেছে, এটাও কিন্তু স্বাভাবিক কাজ না। ওনাকে 5 লাখ টাকা 20 কোটি টাকা বেতন দিলেও উনি এই কিলটা করতে পারবেন না। আমি পারবো না। আমার যদি 2 কোটি টাকা বেতন দিয়েও বলা হয় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ভেবে গুলি মেয়েরা, আমি পারবো না। এই 2টা মানুষই কিন্তু স্বাভাবিক না। কেন এটা আমি আপনাকে কেন বলতেছি স্বাভাবিক না? আর যারা স্বাভাবিক তারা কিন্তু আইনটা জানে, এবং এটা করলে এই হবে, সে কিন্তু এটা করে না। তাহলে এটা স্বাভাবিক না। এটা হইছে কেন, সেই জায়গায় আসতেছি, করে কেন তাহলে? এইবার আসেন, আমরা যারা সংসদে পার্লামেন্টে মেম্বার আছি, পার্লামেন্টের যারা সংসদ সদস্য, তারা তো এডুকেটেড, তারা তো সব কিছু বোঝে। তারা তো ওদের মতো না, তারা তো বোঝে কি করিলে কি হয়, বোঝে তো যে পিছনের সরকার কি করে গেছে, ইউনূস সরকার মব চালাই গেছে, এটা তারা জানে না? জানে তো। টাকা লুট করলে কি হয় জানে তো, আইন না মানলে কি হয় জানে তো। তাই সংসদ সদস্যরা নির্বাচনের আগে বলল, আমরা গণভোটের আলোকে সব কিছু করবো, জুলাই সনদ বাস্তবায়ন করব। জাতিকে কথা দিয়ে এসে যে আপনি এখন করতেছেন না, আপনি এটা কি করতেছেন? ওরা না হয় বোঝে না, আপনি তো বোঝেন।
আপনি করেন না কেন? এটার থেকে কিন্তু একটা মেসেজ যায়, কেউ মানতেছে না নিয়ম, কেউ মানতেছে না আইন, যে যেখানে বসে আছে যার মতো সে করে। সুতরাং এর একটা সাইকোলজিক্যাল ইয়েতে হয়। যেমন আপনি ফ্যামিলির কর্তা, আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলির রুল না মানেন, আপনি যদি ডেলি 12টায় আসেন, আমার কথা শুনতে হয় ধরেন ফ্যামিলিতে, রাত 12টায় আসি, 1টায় আসি, কথার কথা। এখন যদি আমার মেয়ে একদিন রাত 9টায় আসে আর আমি যদি তার প্রশ্ন করি এত দেরি হলো কেন, সে যদি বলে তুমি তো ডেলি রাত্রে 1টায় আসো। এই যে জায়গাটা, আপনি নিজে আগে আইন মেনে তারপরে আপনি কনফার্ম করুন তোমাকে আইন মানতে হবে। আমরা তো এই পার্লামেন্টে দেখতেছি, পার্লামেন্টে কি হচ্ছে। আপনি দেখেন সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী উনি বলছেন বাংলাদেশে কোনো লোডশেডিং নাই, রুমিন ফারানা বলতেছেন 12-14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, উনি বলতেছেন লোডশেডিং নাই। তারপরে ব্যাখ্যা দিচ্ছেন কি ঝড় বন্যার কারণে তার ছিঁড়ে যায়, এটা করে সেটা করে। তখন আমার হাসান মাহমুদের কথা মনে হয়েছে, উনি একবার বলছিলেন মোবাইল রিচার্জ করে প্রচুর, এই জন্য বিদ্যুতের ঘাটতি হয়। মানে এই যে ব্যাখ্যা, তখন আবার স্পিকার বলছে যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আপনি যখন কোনো প্রতিশ্রুতি দিবেন, একটা আশুলিয়া সার কারখানার কানেকশন দেওয়ার কথা ছিল, সেইটা দেয় নাই, বলতেছে যে সেখানে গ্যাসের সংকট ইত্যাদি ইত্যাদি। তখন বলতেছে আপনি যখন প্রতিশ্রুতি দিবেন সংসদে বসে কোনো ব্যাপারে, তখন হিসাব নিকাশ করে প্রতিশ্রুতি দিবেন সংসদে বসে, এটা স্পিকার বলছে। তো তখন আমার আবার ওইটা মনে হয়েছে যে গণভোটের আগেও তো আপনার প্রতিশ্রুতি দিছিলেন, সেই গণভোট করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এই প্রতিশ্রুতিগুলো আপনি দিছেন। এখন আপনি এসে বলতেছেন সংবিধানে নাই, তো রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, অথচ সবাই যেটা মেনে নেয় সেটাই আইন, এটা চিরচরিত। তো এই যে বিষয়গুলো, এগুলার প্রতিক্রিয়া কিন্তু সোসাইটিতে চলে যায়, এবং এই সোসাইটিতে চলে গেলে ওই যে রাজনৈতিক শেল্টার, যখনই আপনি রাজনৈতিক দলের কর্মীরা জানে যে আমার নির্বাহী বিভাগের অধীনে আমাদের বিচার বিভাগ আছে, সুতরাং আমি যদি এমপি শেল্টার পাই, আমি যদি মন্ত্রীর শেল্টার পাই, আমার কোনো সমস্যা নাই। এটা একটা বিরাট মারাত্মক কারণ। যদি সরকার এগুলো বন্ধ করতে চায়, অন্তত সাথে সাথে 50% রিডিউস হয়ে যাবে যে যদি বিচার বিভাগকে পৃথক করেন, আরও 30% কমে যাবে যদি পুলিশকে আপনি লিবার্টি দেন। এই দুইটা সেক্টরে যদি চায়, আমি মনে করি যদি চায় এবং করে তাহলে, আর যদি মনে করেন এই বিচার বিভাগকে তারা পৃথক করতেছেন না এবং পুলিশকে সেই লিবার্টি দিচ্ছেন না, এবং বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তাহলে পুলিশও কিন্তু নয়-ছয় করতে পারবে না, কারণ বিচার বিভাগ অ্যাকশন নিতে পারবে। আর এইগুলো যদি না করে তাহলে প্রমাণিত হবে যে সরকার বা দলীয় যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় যায়, তারা ইচ্ছাকৃতভাবে এগুলো চান না এবং এগুলা বন্ধ করতে চান না। কারণ এই যে দুটো প্রস্তাব দিলাম, এটা প্রস্তাব দিলে, উনিও বললো প্রস্তাব দিলে 80% কমে যাবে। এরপর যদি আপনি এটা না করেন তাহলে তো ধৈরেই নিব যে রাজনীতিবিদদের সদিচ্ছা নাই। মাহবুব কামাল একটু বলছেন হাদি প্রসঙ্গে যে হাদি হত্যাকাণ্ডের জট খুলতে সময় লাগবে, আপনিও কি তাই মনে করেন? জট খুলতে সময় লাগার বিষয় না, বিষয়টা হচ্ছে যে হাদি হত্যাকারী, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানছি, ইতিমধ্যে কিন্তু হাদির বিষয়ে একটা পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছিল, চার্জশিট যেটাকে বলা হয়, সেটাকে নারাজি দিছে আবার ইনকিলাব মঞ্চের ওই নাম কি জুবায়ের না জাবের, সে আবার আপনার নারাজি দিছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নারাজি দিল, হাদি হত্যা হয়েছে এবং একটা বিষয় আমাদেরকে সুস্পষ্ট যে হত্যাকারী ফয়সাল ইন্ডিয়া পালায় গেছে। আমি যদি এই পর্যন্ত থাকি, তাতে যদি আমি মনে করি নির্বাহী বিভাগ যেভাবে এই একটা ডাইরেকশন দিল, ঠিক তেমনি একটা ডাইরেকশন দিয়ে দেখ না, ডাইরেকশনের কিন্তু ধরন আছে, এই ডাইরেকশনে হয়েছে, ওই রকম আমরা ডাইরেকশন চাই, হয়ে যাক না, জাজমেন্ট হোক না, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয় না, পাইলে না আসামি, তাতে কি হবে, তার জাজমেন্ট হবে না। ফর এক্সাম্পল, আমি যদি মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাও বলি, আমি এখানে কিন্তু তুলনা করছি না, উনি তো নাই দেশে, জাজমেন্ট হয়েছে তো একটা, এই জাজমেন্টটা উনি আসলে, উনি যদি আসেন, আইসে যদি ডিফেন্ড করেন, উনি আপিল করেন, ভিন্ন অ্যাসপেক্ট, কিন্তু জাজমেন্ট তো হয়ে গেছে। তাহলে হাদি হত্যার জাজমেন্টটা হবে না কেন? সাগরণী হত্যার জাজমেন্টটা হবে কেন? তাহলে 14 বছর লাগবে, 15 বছর লাগবে, হাদি হত্যা তো আজকে 15 বছর, কালকে একটা নির্ভয়া যদি আমরা দেখতে চাই এরকম করেন, আমরা দেখতে চাই এই জিনিসগুলা। তার মানে নির্বাহী বিভাগের আদেশে এগুলা হয়, আমরা দেখলাম নির্বাহী বিভাগ এটা আদেশ দিতে হয়েছে, ওইগুলো আদেশ দিলে হবে। ইউনূস সরকারও করতে পারতেন, বললেন না কেন? কোনটা? এই হাদি হত্যার এই যে এই ধরনের বিচার, যে বিচারিক প্রক্রিয়া বলছেন, সে তো ইউনূস গভর্নমেন্টও করতে পারতো, করলো না কেন? ইউনূস সরকার করলো না কেন? এই দেশের রাজনীতি ছিল না, আমরাও তো তখন বলছি করে নাই। যে আপনি যদি মনে করেন এখন ইউনূস সরকারের ট্রায়াল দিবেন, করেন, ইউনূস সরকার যদি দিন বল থাকে করেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি স্বচ্ছতা চাই। আপনি ইউনূস সরকারের সময় মব হইছে, কবর থেকে ডেড বডি তুলে উঠছে, হাদির ভাই তো একটি নাম বলি, হাদির ভাই কিন্তু একটি ফেসবুক পোস্টে বলেছেন যে এর সঙ্গে ইউনূস সরকার, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জড়িত, সেই তথ্যপত্র তো তিনি ফেসবুকেও দিয়েছেন। ওকে, মাপ পাবে না কিছু, ট্রায়াল করেন, শুরু করেন।
কেন হচ্ছে? আরে কি আশ্চর্য, আপনি যে যে ইনভলভ আসলে আনেন, নিষেধটা কোথায়? এই যে মব হয়েছিল ইউনূস সাহেবের সময়, যে কবর থেকে লাশ তুলে পুড়ে ফেললো, এখানে কি ইউনূস সাহেব আইন করে হয়ে গেছে যে এই মবের বিচার হবে না? আপনি করছেন না কেন? আমরা তো রাজনৈতিক দল, এই দলই দায়িত্ব নিয়ে তারা বলছিল যে নির্বাচিত সরকার ক্ষমতা আসলে মব হবে না। আর কি বলে নাই? পরিষ্কার বলছে। অথচ সরকার ক্ষমতা আসার পর কুষ্টিয়ার পীর সাহেবরে পিটাই মারলেন। সে তো মানুষ, আর কিছু না হোক। আরো অনেক মব হয়েছে, হ্যাঁ, আরো অনেক mob। আর অনেক মব হয়েছে। আপনি ইউনূস সাহেবের টানছেন। আপনি ইউনূস সাহেবের কোনো উপদেষ্টা যদি ফেসে থাকে, আপনি ছাড় দিচ্ছেন কেন? আমি চাই এই রামিসার মতো আপনি একেবারে ফিক্সড টাইম বেঁধে দেন। আমরা 1 মাস 3 মাসের মধ্যে হাদিয়ার বিচার চাই। 3 মাসের মধ্যে আমরা এই আলো কি জানি প্রথম আলো অফিস হামলা করছে না, হাদির ভাই আরো একটি তথ্য বলেছেন যে জামায়াত আমিরের আরে ভাই, সহকারী। আমি বুঝলাম না, আপনি খালি তথ্য দিতেছেন। আপনার বাধাটা দিল কে? আমরা কি বলছি কাউকে ছাড় দেন? আমরা বলছি নির্বাহী টাইম ফ্রেম বেঁধে দেন। যেহেতু আপনি টাইম ফ্রেম বেঁধে দিলে তার মধ্যে হয়, এবং রামিসার বাবা সেটা এস্টাবলিশ করছে যে প্রধানমন্ত্রীর টাইম ফ্রেমের মধ্যে এটা হয়েছে, এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি এটাকে। একইভাবে আপনি বাকিগুলো টাইম বেঁধে দেন না কেন? সমস্যাটা কোথায়?